আইপিএল মানেই ক্রিকেট, তবে আজকের এই বিশ্লেষণটা ক্রিকেট দিয়ে শুরু হলেও শেষটা কিন্তু আর থাকছে না। একজন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, একটা দল কলকাতা নাইট রাইডার্স, আর একটা সিদ্ধান্ত যার দায় কেউ নিতেই চাইছেন না। বোর্ডের কোনো বৈঠকই হয়নি, গভর্নিং বডির কাউন্সিলও জানতো না, ফ্রাঞ্চাইজি শুধু নির্দেশ মেনে নিয়েছে। প্রশ্নটা তাই খুব সোজা, এই সিদ্ধান্তটি তবে কে নিলেন বা কেনই নিলেন? ক্রিকেটের স্বার্থে নাকি অন্য কোনো হিসেব মেলানোর চেষ্টা? প্রিয় দর্শক, আপনারা দেখছেন সম্পাদকের চোখে, সম্পাদকের চোখ নিয়ে সঙ্গে আমি সুব্রত আচার্য। চলুন তাহলে প্রতিদিনকার মতো চুল চেরা বিশ্লেষণ শুরু করা যাক। প্রশ্ন আসছে সিদ্ধান্তটা কোথায় নেওয়া হলো, আর এখানেই এই বিশ্লেষণের সবচেয়ে অস্বস্তিকর অংশ। যে সিদ্ধান্তে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হলো, কলকাতা নাইট রাইডার্সের পরিকল্পনা ভেস্তে দেওয়া হলো, সেই সিদ্ধান্তের আগে বিসিসিআই এর নিজস্ব কোনো বৈঠকই হয়নি, আর আইপিএল গভর্নিং কাউন্সিল আলোচনাতেও ছিল না কোনো সিদ্ধান্ত নেয়ার কোনো ভূমিকা। বোর্ডের একাধিক কর্মকর্তা নিজেরাই বলছেন, আমরা সংবাদ মাধ্যম থেকেই এই তথ্যটি জেনেছি। তাহলে মানে কি দাঁড়ালো? ক্রিকেট প্রশাসনের সম্মিলিত সিদ্ধান্ত নয়, এটা ছিল সর্বোচ্চ পর্যায় থেকে আসা একতরফা নির্দেশ। আর এখানেই ক্রিকেট থেমে যায়, শুরু হয় ক্ষমতার এক গল্প। এবার বলবো কেকেআর, কলকাতা আর উপেক্ষিত শহর। এবার আসি কলকাতায়। কলকাতা শুধু একটি ফ্রাঞ্চাইজি নয়, কলকাতা মানে ইডেন গার্ডেন্স, বিশ্ব ক্রিকেটের আবেগ, ঐতিহ্য আর ইতিহাস। কেকেআর নিলামে 9,20,00,000 টাকায় মুস্তাফিজকে কিনেছিল। এই সিদ্ধান্ত কোনো হঠকারী সিদ্ধান্ত ছিল না, এটা ছিল ক্রিকেটিং ক্যালকুলেশন। কিন্তু এক মুহূর্তে সব শেষ। ফোন এলো, নির্দেশ এলো, কেকেআর কে বলা হলো ছেড়ে দিন। প্রশ্নটা তাই আরো গভীর, কলকাতা কি শুধু আয়োজন করবে, সিদ্ধান্ত নেবে না? আজ মুস্তাফিজ, আগামীকাল অন্য কেউ। আর এই নজির কিন্তু বিপজ্জনক, শুধু কেকেআর এর জন্য নয়, পুরো আইপিএল এর জন্য। এবার আসবো ঢাকা এবং কলকাতা থেকে দুটো প্রভাবশালী বাংলা দৈনিকে এ সংক্রান্ত বিশ্লেষণ নিয়ে। একদিকে কলকাতার প্রভাবশালী সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা, অন্যদিকে বাংলাদেশের সবচেয়ে বিশ্বাসযোগ্য পত্রিকা প্রথম আলো। আর এই দুটো পত্রিকাই আলাদা আলাদা জায়গা থেকে কিন্তু একটা কথাই বলছে, সিদ্ধান্তটি ক্রিকেটীয় প্রক্রিয়ার মধ্যেই আসেনি, এর পেছনে অক্রিকেটীয় কারণ রয়েছে। এটাই গুরুত্বপূর্ণ। এটা বাংলাদেশের আবেগের গল্প নয়, এটা ভারতীয় মিডিয়ার রিপোর্টেও উঠে আসা এক বাস্তবতা। আর এই বিশ্লেষণটাই বলছে সত্যিটা বড়ই অস্বস্তিকর, কিন্তু সত্যি। আজ সেই সত্যিটাই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড লুকোতেই পারছে না। বাংলাদেশের প্রতিক্রিয়া আবেগ নয়, বরং স্পষ্ট বার্তা। এখানে একটা কথা পরিষ্কার করে বলা দরকার, বাংলাদেশের প্রতিক্রিয়া হালকা করে দেখার কোনো সুযোগ নেই। টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে না আসার সিদ্ধান্ত, আইপিএল সম্প্রচার বন্ধ, আইসিসি কে ম্যাচ সরানোর অনুরোধ, এগুলো আবেগী হঠকারী কোনো সিদ্ধান্ত নয়, বরং এগুলো বড় সড়ো কূটনৈতিক বার্তাও। বাংলাদেশ বলছে, ক্রিকেট মাঠে যদি রাজনীতি ঢোকে, তাহলে ক্রিকেট দিয়েই এর যোগ্য জবাব আসবে। এখানেই আমাদের দায়িত্ব, বাংলাদেশের সেন্টিমেন্টকে সম্মান করা, কারণ সম্মান না দিলে সম্পর্ক টেকে না, আর সেটা খেলাধুলাতেও নয়। বিসিসিআই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা আসলে কি করছেন? এবারই আসবো সবচেয়ে কঠিন প্রশ্নে। বিসিসিআই আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ড, এই শক্তির সঙ্গে তাদের রয়েছে দায়িত্ব। কিন্তু যদি বৈঠক ছাড়া কোনো সিদ্ধান্ত হয়, কাউন্সিল না জেনে যায়, ফ্রাঞ্চাইজি বাধ্য হন মানতে, তাহলে প্রশ্ন উঠবেই, স্বচ্ছতা কোথায়, প্রক্রিয়া কোথায় এবং জবাবদিহিতা কার? আর এটা ভারত বিরোধী কোনো কথা নয়, এটা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে চরম এক উদ্বেগের ভবিষ্যৎবাণী। কারণ শক্তি দেখানো সহজ, বিশ্বাস ধরে রাখা অনেক বেশি কঠিন। আগুন নেভাতে নেমেছে মধ্যস্থতাকারী। এই বিশ্লেষণে এখন নতুন এক চরিত্র ঢুকে পড়েছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। শোনা যাচ্ছে আইসিসি চাইছে পরিস্থিতি শান্ত করতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বোঝানোর চেষ্টা চলছে, ভারতে খেলতে আসুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু এখানেই জট বেঁধেছে, কারণ বাংলাদেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অবস্থান স্পষ্ট, এটা শুধু নিরাপত্তার প্রশ্ন নয়, এটা চরম অসম্মানের প্রশ্ন। তাই আইসিসি বুঝতে পারছে এই সংকট শুধু ম্যাচ আয়োজনের নয়,
এই সংকট বিশ্বাসেরও, আর বিশ্বাস ভাঙলে আইসিসির মধ্যস্থতাও এখানে অনেক বেশি দুর্বল হয়ে পড়বে। বাংলাদেশ কেন কনভিন্স হবেই না? অনেকে বলছেন বাংলাদেশ শেষ পর্যন্ত মানিয়ে নেবে, কিন্তু বাস্তবতা এত সহজ নয়। বাংলাদেশের অভ্যন্তরীণ প্রেক্ষাপট বলছে মুস্তাফিজ শুধু একজন ক্রিকেটার নন, তিনি জাতীয় আবেগেরও প্রতীক। তাই এই ইস্যু এখন সরকারের কাঁধে। এই মুহূর্তে বাংলাদেশ যদি স্বর নরম করে, সেটা দেশের ভেতরে দুর্বলতা হিসেবে প্রতিষ্ঠা পাবে। আর ঢাকার বার্তা খুবই পরিষ্কার, ক্রিকেট খেলবো, কিন্তু শর্তে নয়, সম্মানে। এখানেই ভারতের প্রশাসনিক সিদ্ধান্তের ফল আরো বড় হয়ে উঠেছে। ভারতের জন্য বিপদ কোথায়? এবার ভারতের দিক থেকে ছবিটা দেখতে চেষ্টা করব। ভারত আজ বিশ্ব ক্রিকেটের কেন্দ্র, বড় বাজার, বড় অর্থনীতি, বড় সড় আয়োজন। কিন্তু এই ঘটনায় তিনটে ঝুঁকি তৈরি হয়েছে। যেমন, আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের নৈতিক নেতৃত্ব প্রশ্নের মুখে, ভবিষ্যতে বিদেশি ক্রিকেটারদের আস্থায় বড় সড় চির ধরেছে, এবং অবশ্যই আইপিএল এর ক্রিকেটে এই প্রথম ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হলো। আজ বাংলাদেশ, কাল অন্য কোনো দেশ। যদি বোর্ডের বাইরে এমন সিদ্ধান্ত হয়, তাহলে কাল আন্তর্জাতিক ক্রিকেটও প্রশ্ন তুলবে, এই শক্তি কি সত্যিই নিয়ম মানে? এই কারণগুলোতেই পরিস্থিতি দিন দিন আরো জটিল হচ্ছে। আইসিসি চায় টুর্নামেন্ট বাঁচাতে, ভারত চায় ইমেজ কন্ট্রোল করতে, বাংলাদেশ চায় সম্মান বজায় রাখতে। আর এই তিনটে চাওয়া একসঙ্গে মেলানোই যাচ্ছে না। এটাই এই সংকটের সবচেয়ে বিপজ্জনক দিক, কারণ কেউই এখানে পুরোপুরি ভুল নয়, আবার কেউই পুরোপুরি ঠিকও নয়। ক্রিকেট বাঁচাতে সত্যই হচ্ছে মূল ভরসা। সবশেষ খুব স্পষ্ট করে বলা দরকার, এই লড়াইটা ক্রিকেটের নয়, এই লড়াইটা প্রক্রিয়া বনাম নির্দেশের, আর বিশ্বাস বনাম ক্ষমতার। মুস্তাফিজুর রহমান এই গল্পের মুখ, কিন্তু গল্পটা তার চেয়ে অনেক বেশি বড়। যদি ক্রিকেটকে রাজনীতির ওপরে রাখতে চাই, তাহলে সিদ্ধান্ত ক্রিকেটীয় থাকতে হবে, নইলে আইপিএল থাকবে, টাকা থাকবে, স্টেডিয়াম ভরবে, কিন্তু ক্রিকেটের আত্মাটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাবে। তাহলে এখন কি করণীয়? প্রথম, কলকাতার সম্পাদকের চোখে এখানে স্পষ্ট বার্তা। বিসিসিআই কে স্বচ্ছভাবে ব্যাখ্যা দিতে হবে, কে সিদ্ধান্ত নিল আর কোন প্রক্রিয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হলো। আইপিএল এর গভর্নিং কাউন্সিলকে প্রাতিষ্ঠানিক মর্যাদা ফেরাতে হবে, এবং বাংলাদেশের সঙ্গে ক্রিকেট কূটনীতিতে সম্মানজনক ডায়ালগও পাশাপাশি জরুরি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কলকাতার মতো শহরে ক্রিকেট ঐতিহ্যকে নীরব দর্শক বানানো যাবে না। তাই প্রথম কলকাতা প্রশ্ন তুলবেই, কারণ প্রশ্ন না থাকলে ক্রিকেটও একদিন শুধু ইভেন্টে পরিণত হবে। আর আমরা নির্লিপ্ত ক্রিকেটকেই চাই, ইভেন্ট নয়। এবং অবশ্যই ক্রিকেটের আত্মা সহ সেই ক্রিকেট বেঁচে থাকবে 22 গজের মধ্যে। প্রিয় দর্শক, সম্পাদকের চোখের বিশ্লেষণ কেমন লাগলো? আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজেদের মাঝে শেয়ার করতে পারেন। আর এই চ্যানেলে নতুন এলে পুরনো ভিডিও দেখে যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন। প্রতিদিনকার মতো আমাদের এই ভিডিও প্রথমে ইউটিউব এবং পরে আমরা ফেসবুকে আপলোড করি, দেখার আমন্ত্রণ রইল। তাহলে সম্পাদকের চোখে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার।